আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আর একটি বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলার খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে কথা বলবো, এবং আজকে দুইটা টপিকের একটা হচ্ছে যে লাল সালু উপন্যাসটা নিয়ে আমরা এখানে কথা বলবো। সবাই একটু আমাকে জানাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে 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 ফাইন, ঠিক আছে। সাউন্ড শোনা যায় কিনা আমাকে একটু জানাও। আমরা লাইভ ক্লাসে চলে আসলাম। আমরা কি লাইভে দেখা যায় আমাকে ঠিকঠাক মতো? ইয়েস, এখন দেখা যাবে তো না? সবাই কি চলে আসছো? জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার? ওকে ভাইয়া, জি ভাই শোনা যাচ্ছে। তোমরা বলছিলে যে ভাই লাল সালু উপন্যাস, সিরাজউদ্দৌলা নাটক এগুলো নিয়ে ক্লাস নেন। আমরা সেই ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি এটা একটু ঠিক করে নিই। আই হোপ এখন তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তাই তো? এখন ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ আমাকে। আমরা আলোচনা করবো লাল সালু উপন্যাসটা। এটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং এইখান থেকে তোমাদের একটি সৃজনশীল উত্তর করতে হবে। একটি সৃজনশীল তোমাদের আনসার করতে হবে। তোমাদের সৃজনশীল আসবে দুইটি। কয়টি? দুইটি সৃজনশীল আসবে। দুইটি সৃজনশীল আসবে। এখান থেকে একটা সৃজনশীল মাস্ট তোমাদের আনসার করতে হবে। এইচএসসি 25 এবং 26 ব্যাচের উভয় ব্যাচের জন্য এই লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটক খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি শুরু করতে পারি কিনা বলো আমাকে। আমরা শুরু করবো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া, শুরু করেন। জি ঠিক আছে, ওকে ফাইন। সবকিছু যেহেতু ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। আমরা আজকে আলোচনা করবো লাল সালু উপন্যাসটা নিয়ে। উপন্যাসটা কারা কারা পড়ছো আমাকে একটু বলো। তোমরা লাল সালু উপন্যাস কে কে পড়েছো আমাকে বলো তো একটু। লাল সালু উপন্যাস কারা কারা পড়ছেন বলেন। লাল সালু উপন্যাসটা কারা কারা পড়ছেন বলেন। জি ভাই, আমি পড়েছি। লাল সালু উপন্যাসটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে অনেক ইনফরমেশন আমরা এখানে জানবো। দেখেন, বলছে লাল সালু উপন্যাসে কিছু এমসিকিউ প্রথমে দেওয়া আছে। তার আগে আমরা লাল সালু উপন্যাসের যে চরিত্রগুলো সম্পর্কে একটু আমরা জানবো। দেখেন, লাল সালু উপন্যাসের প্রধান যে চরিত্র, সেই চরিত্রের নাম হচ্ছে মজিদ। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে যে মজিদ, এবং মজিদ হচ্ছে ভণ্ড প্রতারক। কেমন? মজিদের শারীরিক গড়নটা হচ্ছে যে শীর্ণকায় মানে হচ্ছে যে চিকন। কেমন? শীর্ণকায় মানে হচ্ছে যে চিকন। মজিদের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা ছিল বিধবা। রহিমা ছিল বিধবা। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা ছিল অল্প বয়সী। জমিলা ছিল অল্প বয়সী। তারপরে দেখেন, মজিদ খালেক ব্যাপারীকে পুরোপুরি বসে গ্রাম পরিচালনা করার জন্য। মজিদ খালেক ব্যাপারীকে পুরোপুরি বসে আনে গ্রাম পরিচালনা করার জন্য। তাহলে এই যে খালেক ব্যাপারী, এই চরিত্রটা কি? খালেক ব্যাপারী হচ্ছে যে এই গল্পের অন্যতম মাতব্বর চরিত্র। কেমন? পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? পাথর বলতে আসলে মজিদকে বোঝানো এখানে হয়েছে। তোমরা সবাই কই? তোমাদের স্টুডেন্ট যারা আছো এখানে অনেকেই, সবাই ক্লাসে কি আসছেন বলেন। জি ভাই পড়ছি, অনেকেই পড়ছো। জি জি জি, ওকে ফাইন।
আচ্ছা, তাহলে দেখেন অন্ধকারে মজিদের চোখ চকচক করে কিসের মতো, সাপের মতো। মজিদের শক্তি উপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। উক্তিটিতে ফুটে উঠেছে ধর্ম ব্যবসা। তার মানে এই গল্পটা, এই উপন্যাসটার মধ্যে আমরা দেখতে পাই এই যে চরিত্রটা মজিদ, সে কি করে, তার নিজের কোনো শক্তি থাকে না, সে একটা বাতিনি শক্তি বা অলৌকিক শক্তির মাধ্যমে সে গ্রামের মানুষদেরকে হিপনোটাইজ করে, গ্রামের মানুষদেরকে কি বোঝানোর চেষ্টা করে যে আপনাদের এই গ্রামে কোনো উন্নতি, কোনো ভালো কিছু না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আপনাদের এই গ্রামে কি হয় না, আপনাদের এই গ্রামের মধ্যে আপনাদের এই যে একজন বুজুর্গ ব্যক্তি, মানে খুবই খুবই কামেল একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, যার নাম হচ্ছে মোদাস্সের পীর। মোদাস্সের পীরের মাজারটাকে আপনারা কি করছেন, এরকম ভাবে ফেলে রেখেছেন অবহেলায়, অনাদরে। এই মাজারটাকে আপনারা কি করছেন, উপেক্ষা করছেন, অবহেলা করছেন, যার কারণে আপনাদের কি হয় না, এই পীর সাহেবের বদ্য আপনাদের মধ্যে লাগছে আর কি। ঠিক আছে, তো এই পীর সাহেবের একটা বদ্য লাগার কারণে সে কি করছে, একটা পুকুরের প্রান্তে পরিত্যক্ত একটা কবর, এই কবরটাকে সে কি করে, এই কবরটাকে সে মাজার হিসেবে রূপ দেয়। কি হিসেবে রূপ দেয়, মাজার হিসেবে রূপ দেয়। তোমরা অনেকেই বলছিলে যে ভাই এই উপন্যাসটা পড়ার, নাটকটা পড়ার। আজকে আমরা উপন্যাসের ক্লাস নিয়ে হাজির হলাম। সবাই একটু খাতা কলম নিয়ে বসবে, আমি যেগুলো তোমাদেরকে লিখতে বলবো এগুলো একটু লিখে ফেলবো ঝটপট, কেমন? এগুলো একটু ঝটপট এখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, তারপরে এই মসজিদ সম্পর্কে আমরা আর কি দেখতে পাই, মসজিদ হচ্ছে যে মসজিদ সম্পর্কে এখানে আরেকটা দেখতে পাই আমরা, যে মসজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল, বেগুনি রঙের শাড়ি। তার মানে আপনারা যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বেগুনি রংটা দেখতে পাচ্ছেন না, স্লাইডের কালারটা হচ্ছে যে বেগুনি, হ্যাঁ, এরকম একটা শাড়ি কিনে দিয়েছিল হাসুনির মাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে হাসুনিটা কে ছিল? হাসুনি আসলে নাম দেখে মনে করতেছি আমরা, যেহেতু ই প্রত্যয় আছে, হ্যাঁ, রহিমা, করিমা, জমিলা, এরকম হাসুনি একটা রস্যইকার আছে, তো আমরা এটা মনে করতে পারি এটা মহিলা, কিন্তু আসলে হাসুনি কিন্তু আসলে কোনো মেয়ের নাম না। হাসুনি হচ্ছে যে একটা ছেলে। কিরকম ছেলে? মোটা তাজা ছেলে। হাসুনি হচ্ছে একটা মোটা তাজা ছেলে, মোটা তাজা ছেলে। বুঝতে পারছেন? হ্যাঁ, উপন্যাসটা যারা যারা পড়েছো তোমাদের কাছে কেমন লাগছে বলো তো? উপন্যাসটা কেমন লাগছে তোমাদের? ওকে ভাইয়া, ঠিক আছে। হাসুনি ছিল মোটা তাজা ছেলে। হাসুনির মোটা তাজা ছেলে, ওকে। আমরা এটা পরীক্ষাতে আসতে পারে, আসলে আমরা এটা উত্তরটা দেবো আর কি, এরকম ভাবে। তারপর দেখি আমরা মসজিদের পর আমরা রহিমা একটা চরিত্র দেখতে পাই। রহিমা হচ্ছে যে মহব্বতনগর গ্রামের মেয়ে। মসজিদের প্রথম স্ত্রী হচ্ছে যে এই রহিমা, এবং রহিমার মসজিদের সাথে বিয়ের আগেও রহিমার আরেকটা বিয়ে হয়েছিল, এই জন্য তাকে বলা হয় বেওয়া বা বিধবা। রহিমাকে কি বলা হয়? রহিমাকে বলা হয় বিধবা। বেওয়া অর্থ হচ্ছে বিধবা নারী। বেওয়া এটা একটা ফার্সি ভাষার শব্দ, বেওয়াটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। রহিমা মসজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না। রহিমা মসজিদের দ্বিতীয় বিয়ে, মসজিদ এবং রহিমা এই দম্পতির যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন তারা কি করছে, তারা মসজিদ, তার একটা ইচ্ছা ছিল যে তার সন্তান হবে, ছোট বাচ্চা থাকবে, হ্যাঁ, তার একটা উত্তরাধিকার হবে। কিন্তু যখন রহিমার সাথে তার কোনো বনিবনা হচ্ছিল না, সন্তান হচ্ছিল না, তখন সে সিদ্ধান্ত নেয় সে আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, সে আরেকটা বিয়ে করবে এবং পরবর্তীতে সে জমিলা নামের একটা মেয়েকে বিয়ে করছিল। আমরা যাবো, জমিলার ক্যারেক্টারটা আসবে। রহিমার প্রতিবাদ করে না, কারণ সে স্বামী ভক্তি তার মধ্যে ছিল এবং ধর্মনিষ্ঠা ছিল, যার কারণে সে কোনো আওয়াজ করে না, বলছে আচ্ছা ঠিক আছে আপনি বিয়ে করেন। ও যখন হাঁটে তখন মসজিদ চেয়ে চেয়ে দেখে, এখানে ও হলো রহিমা। রহিমা যখন হাঁটতো তখন মসজিদ কি করতো, তারে চেয়ে চেয়ে দেখতো। রহিমা একটু উঁচা লম্বা একটু ছিল, শারীরিক গঠন, শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, এবং সে যখন মাটিতে হাঁটতো তখন মাটিতে দপদপ এরকম শব্দ হইতো। তখন এইটা দেখে মজিদ মাঝে মধ্যে বলতো যে অমন করে হাঁটতে নাই বিবি, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে কি করে, মাটিয়ে গুসা করে। এই মাটিতেই তো একদিন ফিরে যাইতে হবে, মানে এই মাটিতেই ফিরে যাইতে হবে, কাজে এই মাটির বুকে এরকম শব্দ করে তুমি হাঁটবা না। রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। মহব্বতনগরের মহিলারা রহিমার কাছে তাদের সমস্যার কথা বলতো, কারণ মসজিদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, মাজারের সে খাদেম বা মাজারের প্রধান রক্ষণাবেক্ষণকারী। তো এই মসজিদের কিন্তু একটা পাওয়ার ছিল, গ্রামের মধ্যে একটা কর্তৃত্ব ছিল।
এখন মজিদের যে কর্তৃত্বটা, সেই কর্তৃত্বের অংশ হিসেবে রহিমাও তাহলে গ্রামের একজন ভালো বা গ্রামের একজন কি বলে গ্রামের একটা কর্তৃত্বপরায়ণ নারী চরিত্র বলা যেতে পারে। কারণ যেহেতু চেয়ারম্যানের স্ত্রীকে আমরা কি করি, ওই রকম ভাবে ট্রিট করা হয়, ওই রকম ভাবে তাকে ট্রিট করা হয়। তাহলে গ্রামের মানুষের সকল মহিলাদের সকল ঝামেলা বা সকল সমস্যার কথা তারা এসে রহিমারে বলতো। কেমন? গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে, এটা আমরা গল্পের মধ্যে দেখতে পাই। উপন্যাসটা সুন্দর, গুড। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি কিনা একটু বলেন। কম স্টুডেন্ট ক্লাস করতেছে, ক্লাস করার জন্য অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে তোমাদের 26 ব্যাচের যারা স্টুডেন্ট, যারা ফার্স্ট ইয়ার আছো, এরা হয়তোবা তাদের পরীক্ষার জন্য হয়তোবা ক্লাসে আসতে পারছে না। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? আমরা একটু যাই পরবর্তী স্লাইডে, আমাদের পরবর্তী স্লাইডে আমরা একটু যাব। কেমন ভাই? আপনার ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসো এবার প্রশ্ন সলভ করি। বলছে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? রহিমার, হাসুনির মা, তানু বিবি নাকি জমিলা? বলছে ধান দিয়া কি হইব যদি মানুষের জান না থাকে, এই উক্তিটি আসলে কার বোঝানো হয়েছে? ধান দিয়া কি হইব মানুষের যদি জান না থাকে, এই উক্তিটির মাধ্যমে কার কথা বোঝানো হয়েছে? রহিমা, হাসুনির মা এই কথাটা বলছিল, তানু বিবি বলছিল নাকি জমিলা বলছিল? দেখো, রহিমা, হাসুনির মা, তানু বিবি, জমিলা, দুইটা ক্যারেক্টারের মধ্যে, চারটা ক্যারেক্টারের মধ্যে রহিমা অনেক সহজ সরল ছিল, অনেক সহজ সরল ছিল। কিন্তু একটা পর্যায়ে তার মধ্যে একটা প্রতিবাদী চরিত্র আমরা দেখতে পাই, প্রতিবাদী নারী চরিত্র আমরা দেখতে পাই, যখন জমিলাকে মাজারের সঙ্গে ঝড়ের রাতে মজিদ বেঁধে রাখছিল। তাকে কি করছিল? মাজারের খুঁটির সাথে তারে বেঁধে রাখছিল। তখন সে বলছিল, মজিদ বলছিল যে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, ঝড় তুফান হইতেছে, বউ যাও গিয়ে ধানগুলো নিয়ে আসো, এরকম কিছু একটা বলছিল। তখন সে বলছিল যে না, ধান দিয়া কি হইবে যদি মানুষের জান না থাকে, আপনি তার নিয়ে আসেন। এই ঝড় বৃষ্টির রাতে জমিলার প্রতি তার যে মমতা, সেই মমতা প্রকাশ পেয়েছে এই লাইনের মাধ্যমে। ঠিক আছে? সে রহিমা এবং জমিলা আসলে কি ছিল? সতীন ছিল। কি ছিল? সতীন ছিল। আমরা যাদেরকে বলি সতীন। তো সতীনের মধ্যকার সম্পর্ক কি হয়? খুবই কনফ্লিক্টেড, জটিল সম্পর্ক হয়। কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই রহিমা বড় বোনের মতো চরিত্র হয়, আর জমিলা ছোট বোন হিসেবে সংসার করে। ঠিক আছে? তাদের মধ্যে সতীনের মতো সম্পর্ক আমরা দেখতে পাই না। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে এই গল্পে, সেটা হচ্ছে জমিলা। জমিলাকে বলা হয় সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে, সেটা হচ্ছে জমিলা। বুঝতে পারছো? জমিলা, গুড। আসেন পরবর্তীতে আমরা একটু দেখবো। এই যে জমিলা আমরা দেখতে পাচ্ছি, জমিলা হচ্ছে যে নিতান্তই কিশোরী একটা চরিত্র। কি চরিত্র? কিশোরী, বয়স কম। তোমরা এগুলো একটু নোট করো। এই শোনো, আমি যে পড়াইতেছি জাস্ট খালি তোমরা শুয়ে শুয়ে দেখবা, ব্যাপারটা এরকম না হোক। খাতার মধ্যে একটু নোট করো যে জমিলা অল্প বয়সী ছিল, জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী ছিল। কেমন? এটা তোমরা এরকম ভাবে নাও। দেখো, উপন্যাসের প্রতিবাদী প্রতীক হচ্ছে জমিলা। উপন্যাসের প্রতিবাদী চরিত্র হচ্ছে যে জমিলা নিজে। প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র। মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে এই জমিলা।
বয়স নিতান্ত কিশোরী, গরিব ঘরের মেয়ে, স্বামী এবং স্বামীর বয়স নিয়ে সে হাসি ঠাট্টা করে। স্বামী এবং স্বামীর বয়স নিয়ে সে হাসি ঠাট্টা করছিল। স্বামীকে দেখে সে মনে করছিল তানি বুঝি দুলার বাপ, তিনি বুঝি দুলার বাপ। দোলা মানে কি জানো? দোলা মানে হচ্ছে জামাই, জামাইয়ের বাপ। মজিদের যে বয়স 40+ বয়স, এখন 40+ একটা বয়স লোক যদি বিয়ে বাড়িতে যায়, কয়জন তারে মনে করবে যে সে জামাই? মনে করবে না যে জামাইয়ের বাবা বা চাচা বা মামা বা খালু বা ফুফা, এরকম মনে করবে না। 40টা আরো বেশি হবে, 45+। 45+ একটা মানুষের দেখা জমিলার সাথে যখন তার বিয়ে হইতে গেছিল, তখন সে বলছিল যে তিনি হয়তোবা দুলার বাপ, তিনি হয়তোবা জামাইয়ের বাপ। মজিদকে প্রথম দেখে জমিলা তার ভাবি শ্বশুর, ভাবি মানে হচ্ছে যে আসন্ন শ্বশুর মনে করছিল। জমিলার সন্ধ্যার ঘুমানোর অভ্যাস ছিল। জায়নামাজে সিজদারত অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। পড়তে আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই। তো এই যে জমিলার ক্যারেক্টারটা, তোমরা কি একটা স্ক্রিনশট নিতে পারো না? বলো, তোমরা কি নোট করছো নাকি শুধু শুধু ক্লাসটা করছো? বলো। ঠিক আছে, আমিনুল ইসলাম চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে ওয়ালাইকুম সালাম। বুড়া বয়সে বিয়ার শোক, হৃদয়, অনেকে নোট ডান, তিনি দুলার বাপ, মাত্র কারেন্ট আসলো, অনেক প্রতিকূল পরিস্থিতিতে ক্লাসটা দেখছো। তাহলে এখানে আমরা কি লিখবো? যে জায়নামাজে সিজদারত অবস্থায় ঘুমিয়ে পড়ে মজিদ, কারণ তার মধ্যে একটা কিশোরী চরিত্র আমরা দেখতে পাই। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার, সেটা হচ্ছে যে বাল্য বিবাহ। কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল? সেটা হচ্ছে যে খ্যাংটা বুড়ির বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল। মজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল। মহব্বতনগর গ্রামে মজিদকে প্রথম দেখেছিল কে? তাহের এবং কাদের দুই ভাই। এই দুই ভাইয়ের আরেক ভাই আছে। তার নাম কি জানো? সেই ভাইয়ের নাম হচ্ছে রতন। সেই ভাইয়ের নাম হচ্ছে রতন। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করছিল? সে ছুনুর বাপের জন্য শান্তির প্রার্থনা করছিল। এই দেখো, তাহের কাদেরের বাপ বুড়া লোক, তার 3 ছেলে 1 মেয়ে। এক মেয়ে হচ্ছে হাসুনির মা। হাসুনির মায়ের কোনো নাম নাই, নাম আমরা পাই না, তার হাসুনির মা হিসেবে আমরা জানি। তার 3 ছেলে তাহের, কাদের এবং আরেকটা নাম হচ্ছে রতন। বউয়ের সাথে তার সবসময় ঝগড়া করতো। বউকে অকথ্য ভাষায় সে গালাগাল করে। কি করতো? গালাগাল করতো। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে তাহেরদের সেই নৌকা। তাহের কাদের মাছ ধরতে বের হয়েছিল। কেমন? দুজকের লেলিহান শিকা যেন স্পর্শ করেছে তাকে। এখানে কাকে বোঝানো হয়েছে? তাহের কাদেরের বাপকে বোঝানো হয়েছে। তোমরা গল্পটা, উপন্যাসটা একটু পড়ে ফেলবা, আর যদি না পড়ে ফেলো তাহলে এই যে তোমাদেরকে এই যে স্লাইডগুলো দিব, এগুলো তোমরা একটু পড়ে ফেলবা। কেমন? আজকে আমরা সিরাজউদ্দৌলার যে নাটকটা, সেই নাটকটা নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো। জি ভাই, করতেছি। ওকে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি আসলে রিডিং পড়লে পারো, যেহেতু এখানে নাই আমরা পড়াচ্ছি না, তোমরা একটু দেখে নিবা আর কি। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহর সৃষ্টিকর্মগুলো, তার নাটক উপন্যাসগুলো একটু দেখে ফেলবে, এগুলো বইয়ে পড়লে পারবে। আমরা ক্যারেক্টারগুলো একটু নিয়ে আলোচনা করি, ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো। আউয়ালপুরের পীর, তাকে বলা হয় মৌসুমী পীর। আউয়ালপুরের পীরের ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য? সেটা হচ্ছে যে মৌসুমী পীর। এবং আউয়ালপুরের পীর যখন আসে, তখন মজিদের মন খারাপ হয়ে যায়, কারণ ওই যে একটা ভণ্ড, মজিদ হচ্ছে একটা ভণ্ড, মজিদ পীর
এক ভণ্ড, এক ভণ্ড আরেক ভণ্ডরে দেখতে পারে না। আর আউয়ালপুরের পীর আরেকটা ভণ্ড, আউয়ালপুরের পীরটা আরেকটা ভণ্ড। কেন ভণ্ড জানো? এই আউয়ালপুরের পীর কি বলছিল জানো? বলছিল যে সে নাকি জিন্দা, মুর্দা মানুষকে জিন্দা করতে পারে, মৃত মানুষকে সে জিন্দা করতে পারে, নাউজুবিল্লাহ। সে আরেকটা জিনিস বলছিল, সে ওই যে জোহরের ওয়াক্তের সময় আসরের নামাজ পড়তো, আসরের ওয়াক্তের সময় সে জোহরের নামাজ পড়তো। সে সূর্যকে ইশারা দিলে সূর্য নাকি নামতে পারে, সূর্য আবার উঠতে পারে, মানে অস্তমিত হইতে পারে, আবার সূর্য উদয় হইতে পারে। তার মানে বন্ডপীঠ শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে যে ধর্মীয় গোঁড়ামিগুলো বেশি, ধর্মীয় গোঁড়ামি যেগুলো আছে, ধর্মের নামে অধর্মগুলো বেশি। এবার আমরা খালেক ব্যাপারী সম্পর্কে একটু জানবো। খালেক ব্যাপারী হচ্ছে যে মহব্বতনগর গ্রামের মাতব্বর এবং জোরদার। মাতব্বর মানে হচ্ছে যে একটু যে আসলে নীতি নির্ধারক আর কি, নীতি নির্ধারক। জোরদার অর্থ হচ্ছে জমিদারের কাছ থেকে রায়তি সত্ত্বে পাওয়া চাষের জমির মালিক, বাংলা এবং ফার্সি জোরদার। উপন্যাসে খালেক ব্যাপারী ভূস্বামী মানে ভূমির স্বামী, তার অনেক ভূমি বা অনেক জায়গা জমি রয়েছে, সামাজিক নেতৃত্বশীল একটা চরিত্র, মানে গ্রামের চেয়ারম্যান টাইপের আর কি। মাতাব্বর হলেও তিনি আসলে শান্তিপ্রিয় মানুষ, ধর্মপ্রাণ, তিনি ধর্মবিরু ছিলেন এবং নরম মনের মানুষ। গ্রামের সকল উৎসব অনুষ্ঠান তার নির্দেশেই হয়। তার স্ত্রী দুইজন, একজন হচ্ছে আমেনা বিবি, আরেকজনের নাম কি বলো? খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী, একজন আমেনা বিবি, আরেকজনকে দেখি তো তোমরা নামটা বলো তো কে? বলো। খালেক ব্যাপারী কি? খালেক ব্যাপারী মজিদকে, তার স্ত্রী দুজন, একজন হচ্ছে যে আমেনা বিবি, আরেকজনের নাম কি দেখি তো তোমরা বলো। আমেনা বিবির পাশাপাশি আরেকজনের নাম কি দেখি, সবাই একটু বলেন, আমি বলে দিব। তানু বিবি, গুড। রাব্বি, শ্রাবণী, সেতু, খাদিজা, কাইফা, আফরা জান্নাত, আমেনা, তানু বিবি, মিশকাত, ফারহানা, ইশরাত জাহান, হাবিব আক্তার হীরা, সাইফুল। আমি জানি না এখানে তোমাদের নাম ধরে ডাকতেছি কিনা বা তোমাদের ফ্যামিলির কারো নাম কিনা, যাই হোক তোমরা বলো আমাকে এটার সঠিক উত্তরটা এবার কি হবে। তানু বিবি, গুড 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 গুড। জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর দিন কয়েকটা। জ্ঞানমূলক প্রশ্ন এটা শেষ করো আগে, পড়াবো তো, সবই পড়াবো। মজিদ কার চোখে ভয় দেখেছিল? মজিদ কার চোখে ভয় দেখেছিল? কার চোখে ভয় দেখছিল? সে রহিমার চোখে ভয় দেখছিল। বিশ্বাসের পাথরে যেন খোদাই, খোদাই করা মানে হচ্ছে যে খোদাই, ওই যে খোদাই, কারো কাজ করা আর কি, কারো কাজ। বিশ্বাসের পাথরে যেন খোদাই করা মানে একদম নিবদ্ধ, আবদ্ধ করা সেই চোখ। এই চোখ কার? মজিদের চোখের কথা এখানে বলা হয়েছে। আউয়ালপুরের পীর সাহেব, মাওলানা ভাসানীর ছবি দিয়ে, মাওলানা ভাসানী না, কোন একজন বিখ্যাত ব্যক্তির ছবির মতো মনে হইতেছে, বলো তো ছবি কার এটা? মাওলানা ভাসানী এরকম না। আউয়ালপুরের মানুষের ঢল নামে পীর সাহেবের পদচুম্বন, পা চুমু খেতে, পায়ে চুমু খেতে। আউয়ালপুরের পীর বয়ান করেন ফার্সি ভাষা, এটা মনে রাখবা। আউয়ালপুরের পীর কোন ভাষায় বয়ান করেন? ফার্সি ভাষা, যেটা ইরানের ভাষা, যেটা কি ইরানের ভাষা, ইরানের ভাষা, ইরানের ভাষা। কেমন? মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায়, কারণ তার এই যে প্রভাব সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে আরেকজন ভাগ বসায়, আরেকজন কি বসায়? ভাগ বসায়। আউয়ালপুরের পীরের উপস্থিতির কারণে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। লাল সালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? মাজারটি তার শক্তির মূল বলতে এখানে বিশ্বাসকে বোঝানো হয়েছে, মাজারের প্রতি মানুষের বিশ্বাস, এবং এই বিশ্বাসের দরুন সে গ্রামের মানুষকে কুক্ষিগত করতে পারছে। শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে যে গন্ধ, এখানে কোন গন্ধের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে যে ধানের গন্ধ। আমেনা বিবি, খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী, 13 বছর বয়সে তাদের বিয়ে হয়, বর্তমান বয়স 30 বছর। তার সতীনের নাম হচ্ছে তানু বিবি, এবং তাদের 17 বছরের সংসার ভেঙে ফেলে মজিদের প্ররোচনায়, খালেক ব্যাপারী মজিদের কথা মতো আমেনা বিবিকে তালাক দেয়। মজিদ এতটাই খারাপ ছিল, মজিদ এই আমেনা বিবির প্রতি তার কি ছিল? একটা কুদৃষ্টি ছিল। খালেক ব্যাপারীর বউ আমেনার পেটে 7-এর অধিক বেরিয়ে আছে, এটা বলছিল। আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পরা আনতে বলে। আমেনা বিবি কি করছিল? ধলা মিয়াকে দিয়ে পানি পরা আনতে বলছিল।
বুঝতে পারছেন এটা আপনারা? ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারলাম। আসেন পরবর্তীতে। পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পীরের মাজারকে মাছের পিঠের সাথে তুলনা করা হয়েছিল। এরকম এরকম এরকম, সরি হয় নাই, মাছের পিঠের সাথে। মাছ এরকম থাকে না? মাছের পিঠটা কিরকম? এরকম একটু উঁচু থাকে না? মাছের পিঠটা কিন্তু এরকম উঁচু থাকে। কেমন? এটা মাছ। এটা কি মাছ? মনে রাখবা, মাছের পিঠের সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানমূলক বা এমসিকিউ প্রশ্ন আসলে আমরা এটা উত্তরটা যাতে দিতে পারি। তো মাছের পিঠটা কিরকম? এই যে মাছ, মাছের পিঠটা একটু উঁচু, এই যে উঁচু। সো মাজারটাও ছিল এরকম ভাবে, এরকম একটা মাজার ছিল। কেমন? এরকম একটা মাজার ছিল। তাহলে দেখো মাজারটা কিসের মতো ছিল? মাছের পিঠের মতো ছিল। তাকিয়ে থাকতে ঘোর লাগে, মানে নেশা লাগে, নেশা, একটা ঘোরের মতো লাগে। চোখ অবশ হয়ে আসে কোথায়? মাজারে। ধলা মিয়া, ধলা মিয়ারা এখানে কালা মিয়া বানায় দিছে। ধলা মিয়া হচ্ছে তানু বিবির বড় ভাই, ভীতু প্রকৃতির লোক, বোকা কিসিমের মানুষ। বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নরার নাম করে না বছরান্ত, মানে বছরের পর বছর এই দুলাভাইয়ের বাড়িতে, বোন জামাইয়ের বাড়িতে সে পয়টা থাকে। ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি করে, পালাই ভাব থাকে, সবসময় একটু বোকা কিসিমের মানুষ, একটু পলায় পলায় থাকে আর কি। পরগাছা মুরব্বী বলে পরিচিত। খালেক ব্যাপারী তাকে আউয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনার জন্য পাঠায়, কিন্তু সে মজিদের কাছে সব বলে দেয়। মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে বুড়োর মতন, সেও ঢেঙ্গা লম্বা মানুষ। হা শূন্য কথাটির অর্থ কি? হা শূন্য মানে হচ্ছে অভাবগ্রস্ত। আমরা অনেক সময় বলি হা ভাত, হাবাইত্যা, আমরা বলি হাবাইত্যা মানে ভাতের অভাব, অভাব অর্থে ব্যবহৃত হয়, ভাতের অভাব। বলো হাবাত কোন সমাস? হাবাত। কার আনুগত্য ধ্রুবতারার মতো অনর? রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনর, নক্ষত্রের মতো অনর। এবং এটা কার প্রতি? মজিদের প্রতি, মজিদের প্রতি, মজিদের প্রতি। কেমন? ওকে, এবার আমরা দেখতে পাই দুদু মিয়া। হাই হাই, দুদু মিয়ার কি হাসি রে! হাই হাই, দিছে হাসি রে। দুদু মিয়া হাসতেছে। দুদু মিয়াকে বলছে 7 ছেলের বাপ। দুদু মিয়া কয় ছেলের বাপ? 7 ছেলের বাপ। 7 ছেলের বাপের নাম হচ্ছে দুদু মিয়া। আদা পাকা মাথা, এর তো মাথায় কিছু নাই। তৎমত খেয়ে হাসি বন্ধ করে। গাদার মতো পিঠে ঘাড়ে সমান, পিঠে ঘাড়ে তার সমান, মানে খুব বোকা কিছু বললো। ও তার উক্তি, আমি গরিব মূর্খ মানুষ। কলমা জানো মিয়া? মজিদ প্রশ্নটি দুদু মিয়াকে করছিল, ইম্পর্টেন্ট। দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে, কলমা জানে না তাই। মজিদ মহব্বতনগর গ্রামে দুদু মিয়াকে কলমা না জানার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ বা তিরস্কার করে। লালসাল উপন্যাসে মজিদ গ্রামের সবাই কি নির্মাণের কথা বলছিল? মসজিদ নির্মাণের কথা বলছিল। লালসাল উপন্যাসে কার অন্তরে কুটিলতা আর অবিশ্বাস? তাহের কাদেরের বাপের অন্তরে কুটিলতা আর অবিশ্বাস। ঠিক আছে। মোনাজাত শেষে মজিদ কোন দিকে পা ফেলছিল? মজিদ দক্ষিণ দিকে পা ফেলছিল। এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পরে রাখবা। মোনাজাত শেষে মজিদ কোন দিকে পা ফেলছিল? দক্ষিণ দিকে। লালসাল উপন্যাসে প্রতিবাদের প্রতীক কে? লালসাল উপন্যাসে প্রতিবাদের প্রতীক হচ্ছে জমিলা। এবার আমরা একটু সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে কথা বলবো। কেমন? সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে আমরা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাই দেবো। একটু সাইডে দাঁড়ান। কখন দাঁড়াবো? এখন? ওকে, আমি তোমাদেরকে একটু সুযোগ দিয়ে দিই। এই দেখো, এখানে মোটামুটি সবগুলা গুরুত্বপূর্ণ চরিত্রগুলো তোমাদেরকে এখানে দেখাই দিলাম। বুঝতে পারছো? আমরা এবার সিরাজউদ্দৌলার নাটকটা একটু দেখি। কেমন? বলো, সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা একটু জানবো।
গুরুত্বপূর্ণ চরিত্রগুলো জানবো আমরা। এই যে এইখানে বলছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে যে এই নাটকের কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র। সিরাজউদ্দৌলা হচ্ছে এই নাটকের কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র, এবং এই নাটকটা মোটামুটি একটা ইতিহাস নির্ভর নাটক। এবং ইতিহাস নির্ভর নাটকগুলোতে তুমি চাইলেও এটা লেখা অনেকটা চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং জানো? তুমি চাইলেও এখানে কোনো ইতিহাস নিজের মতো করে বানাতে পারবে না, নিজের মতো করে তুমি উপস্থাপন করতে পারবে না, যা সত্য তাই তোমাকে লিখতে হবে। তো সিরাজউদ্দৌলা আমাদের স্বাধীন নবাব, বাংলার সর্বশেষ স্বাধীন নবাব, যার হাতে যিনি আসলে ইংরেজদের হাতে পরাজিত হওয়ার মাধ্যমে আমাদের দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসনাধীন আমাদের থাকতে হয়, ব্রিটিশ শাসনের অধীনে, ব্রিটিশদের অধীনে আমাদের থাকতে হয়েছিল, তাই তো? এখন আমাদের প্রশ্নগুলো আমরা একটু সলভ করি। এখানে বলছে যে সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র নবাব সিরাজ, এবং তার পিতার নাম জয়নুদ্দিন এবং মাতার নাম আমিনা বেগম। তাদের জ্যেষ্ঠ পুত্র মানে বড় সন্তান সিরাজ, তাহলে বড় সন্তান ছিল। সিরাজ কি ছিল? বড় সন্তান ছিল। বলছে জন্মগ্রহণ করেন 1733 সালে। 1733 সালে সিরাজউদ্দৌলা বা নবাব সিরাজ জন্মগ্রহণ করেন। তার সিংহাসনে আরোহণ করেন মাত্র 23 বছর বয়সে। মাত্র 23 বছর বয়সে। মনে করো যে আমাদের বয়সে তিনি বা একটা রাজ্যের, এই আমাদের উপমহাদেশের এই রাজ্যের তিনি বাংলা, বিহার, উড়িষ্যার কি হন? নবাব হয়ে যান, রাজা হয়ে যান। চিন্তা করতো 23 বছর বয়সে তিনি নবাবি পান। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবত জং বাহাদুর। সিরাজউদ্দৌলার নবাবী নাম হচ্ছে নবাব মনসুর উল মুলক। সিরাজউদ্দৌলার নবাবী নাম হচ্ছে নবাব মনসুর উল মুলক। সিরাজউদ্দৌলার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তার আসল নাম কি? মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। দেশ রক্ষার স্বার্থে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদকে পবিত্র কোরআন এবং তাদের অন্য ধর্মের যারা আছে সনাতন ধর্মাবলম্বী তাদের ধর্মের কি পবিত্র জিনিস তুলসী গঙ্গাজল ছুঁয়ে তিনি শপথ করিয়েছিলেন। এগুলোর পিডিএফ তো তোমাদেরকে দিব, দেখো নাটক উপন্যাস তো এই জন্য একটু বোরিং মনে হইতেছে। নাটক উপন্যাস এখানে তো রিডিং পড়ানো ছাড়া কিছু পড়ানোর নাই। আর তোমাদেরকে তো ব্যাকরণ মোটামুটি সব পড়াই ফেলছিলাম। আমরা নেক্সট দিন নির্মিতি অংশগুলো নিয়ে একটু আলোচনা করবো, কেমন? নির্মিতি অংশটা নিয়ে একটু কথা বলবো। দেখো কলকাতার নাম পরিবর্তন করে রাখেন তিনি আলীনগর। কলকাতার নাম পরিবর্তন করে তিনি এটার নাম রাখেন আলীনগর। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হন। তাহলে স্থানের নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় কি হন? বন্দী হন। নবাবের ক্ষমতা না থাকার কারণ হচ্ছে নিকটস্থরা প্রতারক ছিল। তার এখানে নিজের আপন খালা ঘসেটি বেগম প্রতারণা করছে। রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, মির্জাফর, হ্যাঁ, রাজবল্লভ, তারা নিকটস্থ যারা অমাত্য মন্ত্রী যারা ছিল তারাই তার সাথে কি করছে? বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলার খুনি। তাহলে সিরাজউদ্দৌলার খুনিকে মোহাম্মদী বেগ, একটু লিখে রাখো। এবং এই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকা, কত? মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজকে হত্যা করে। 10,000 টাকার বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে সে নবাবকে হত্যা করছিল। 10,000 টাকার বিনিময়ে, কেমন? সিরাজউদ্দৌলা খুনি, সে মিলনের আদেশ শেষে সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে খুন করে। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে মসজিদ তৈরি করার নির্দেশ দেন। সিরাজউদ্দৌলা কি করেন? ফোর্ট উইলিয়াম দুর্গে মসজিদ তৈরি করার নির্দেশ দেন এই সিরাজউদ্দৌলা। বুঝতে পারছো কিনা আমাকে বলো। 10,000 টাকার বিনিময়ে নবাবকে হত্যা করে এবং 5,000 টাকা তাকে অগ্রিম দেয় এবং 5,000 টাকা তাকে পরে দেয়।
10,000 টাকার বিনিময়ে নবাবকে হত্যা করে। আচ্ছা, পরবর্তী দেখো আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী সিরাজউদ্দৌলার নানা। তাহলে সিরাজউদ্দৌলার যে নানা আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খাঁর কয়জন কন্যা ছিল? আলীবর্দী খাঁর কয়জন কন্যা ছিল জানো? আলীবর্দী খাঁর কন্যা হচ্ছে ঘসেটি বেগম। ঘসেটি বেগমের কি ছিল না? কোনো সন্তান ছিল না। ঘসেটি বেগমের কি ছিল না? কোনো সন্তান ছিল না, কারণ তার যে স্বামী, সেই স্বামীর সাথে তার ওইরকম ভাবে বনিবনা হচ্ছিল না, যার কারণে সে পরকীয়ায় লিপ্ত ছিল। কিসে লিপ্ত ছিল? পরকীয়ায় লিপ্ত ছিল, পরকীয়া। এবং এই পরকীয়া যখন নবাব সিরাজউদ্দৌলা ধরে ফেলে, তখন তাকে আটক করে ফেলে। তখন তাকে কি করে? ঘসেটি বেগমকে নজরদারিতে, নজরবন্দি করে রাখে। আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা হচ্ছে যে আমেনা বেগম। কি বেগম? আমেনা বেগম। এই আমেনা বেগমের সন্তান হচ্ছে কে বলতো? সিরাজ, নবাব সিরাজ। দেখো, নবাব আলীবর্দী খাঁ ইংরেজদেরকে এদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। এই আলীবর্দী খাঁ কি করছিল জানো? এই নবাবদেরকে মানে এই ইংরেজদেরকে এখানে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। ইংরেজদের বাণিজ্য করার আগে এই আমাদের ভারতবর্ষে বাণিজ্য করতো পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা বাণিজ্য করতো, পর্তুগিজ। কিন্তু পর্তুগিজ এবং ইংরেজদের মধ্যকার একটা দ্বন্দ্বের কারণে, মারামারির কারণে পরবর্তীতে দেখা যায় যে ইংরেজরা সেখানে জয়ী হয় এবং নবাব আলীবর্দী খাঁ তাদেরকে তখন এই মর্মে চুক্তিবদ্ধ হন যে ঠিক আছে, তোমরা যেহেতু দুইজনের মধ্যকার যেহেতু বাণিজ্য দুইজন করতে পারছো না, এই জন্য তোমরা এখন বাণিজ্য করবা। ইংরেজ যারা আছে তাদেরকে তিনি সাপোর্ট দেন এবং এই ইংরেজদেরকে তিনি কি করছেন? এদেশে বাণিজ্য করার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার তিনি অনুমতি দিয়েছিলেন। আমিনা বেগম আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা, মানে সিরাজউদ্দৌলার মা। তার জ্যেষ্ঠ পুত্র সিরাজ, কনিষ্ঠ পুত্র হচ্ছে যে মির্জা হামদি। তাহলে সিরাজ এবং সিরাজের ভাইয়ের নাম কি ছিল? নবাব সিরাজের ভাইয়ের নাম ছিল মির্জা হামদি। স্বামীর নাম জয়নুদ্দিন। তার মানে সিরাজের বাবার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার বাবার নাম হচ্ছে জয়েন উদ্দিন। তোমাদের সাথে ক্লাস করতে একটা ছেলে, সে রইসউদ্দিন নামে একটা ছেলে আছে, সে কি আমাদের পেইড বেসে আছে বা আমার ক্লাসটা দেখছো এখন? রইসউদ্দিনের মতো একজনের নাম জয়েন উদ্দিন। মির্জা হামদি, গুড। আচ্ছা, পরবর্তীতে দেখো, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি ঘসেটি বেগমকে উদ্দেশ্য করা এই কথা বলছিল লুৎফুন্নেসা। লুৎফা হচ্ছে যে কে? নবাবের স্ত্রী, নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, নবাব সিরাজের স্ত্রী। নবাব সিরাজের স্ত্রীর নাম হচ্ছে লুৎফুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, তাদের বিবাহ হয় 1746 সালে। আমরা এখন লুৎফুন্নেসা সম্পর্কে জানবো। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম হচ্ছে লুৎফুন্নেসা, তাদের বিবাহ হয় 1746 সালে। তাহলে 1733 সালে কার জন্ম হয়? জন্ম হয় সিরাজউদ্দৌলার। আর সিরাজউদ্দৌলা তাহলে কত বছর বয়সে বিয়ে করছে? 1746 বছর বয়সে, 1746 সালে বিবাহ করছে। তার মানে 13 বছর বয়সে বিয়ে করছে। 13 বছর বয়সে সিরাজ বিয়ে করছে। 13 বছর বয়সে একটা মানুষ কি বুঝে, কি চিনে, কিন্তু তখনকার সময় 13 বছর বয়সে, এত অল্প বছর বয়সে তাদের বিবাহ হয়েছে। ঠিক আছে। এই লুৎফুন্নেসা হচ্ছে যে মির্জা ইরিস খানের কন্যা। মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলছিলেন যে আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছে, সেই আমি কি করে এখন গাধার পিঠে চড়ে বেরাবো। ঠিক আছে, এটা বলছিল। আপনাকে আমরা মায়ের মতন ভালোবাসি, মায়ের মতনই শ্রদ্ধা করি, উক্তিটি বলছিল লুৎফুন্নেসা। কাকে উদ্দেশ্য করে? ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে বলছিল। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন বা বাধা ঘটবে না, এই আশাটা ব্যক্ত করছিল কে? মির্জাফর, ইতিহাসের সেরা বিশ্বাসঘাতক। চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে। এই সংলাপটি হচ্ছে যে মির্জাফরের। এবার সেনাপতি মির্জাফর সম্পর্কে আমরা জানবো। তার প্রকৃত নাম হচ্ছে জাফর আলী খান। তাকে আমরা এখন প্রকৃত মানে ইতিহাসের সেরা বিশ্বাসঘাতক হিসেবে চিনি, বিশ্বাসঘাতক।
তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বা মন্ত্রী। পারস্য থেকে হিন্দুস্তানে এসেছিলেন। পারস্য মানে হচ্ছে ইরান। ইরান থেকে তিনি কই এসেছিলেন? ইরান থেকে তিনি হিন্দুস্তানে এসেছিলেন, মানে ইন্ডিয়াতে আসছিলেন আর কি। একদিনের জন্য হলেও এই যে মসনদ, এই যে সিংহাসন, এই সিংহাসনে বসার তার ইচ্ছা ছিল। একদিনের জন্য হলেও তার এখানে বসার ইচ্ছা ছিল। বুঝেছেন? আচ্ছা, এখন নবাব সিরাজউদ্দৌলার এই ঘটনাগুলো আমি তোমাদেরকে জাস্ট একটু বর্ণনা করি। এখানে ধরো যে দেশি বিদেশি বিভিন্ন চরিত্র ছিল, নবাবের পক্ষের কিছু চরিত্র আছে, নবাবের বিপক্ষেরও কিছু চরিত্র আছে। এখন এইটা কেন হয়েছে জানো? এই তাদের এই মানে নবাবের পতনটা হওয়ার কারণ হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা তার আশেপাশের যে মানুষজন ছিল তারা তাকে ওই রকম ভাবে আর চাচ্ছিল না, বিভিন্ন কারণে হোক। নবাব সিরাজউদ্দৌলা তাদের ক্ষতি করেন নাই, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থের জন্য। আর ব্রিটিশরা বলা হয় না যে ব্রিটিশরা অনেক বেশি চালাক, অনেক বেশি ধূর্ত, তারা বিভিন্ন কারণে এদেরকে প্রলুব্ধ করা হয়। এবং এই প্রলুব্ধ করার কারণে পরবর্তীতে দেখা যায় নবাবের ডান হাত বাম হাত যারা ছিল, নবাবের কাছের মানুষ যারা ছিল, তাদেরকে ব্রিটিশরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে তাদের থেকে এই মর্মে চুক্তি হয় যে নবাবের পতন হইলে তোমাদের সবারই সুবিধা হবে, তোমরা নিজেরাও নবাবীর মতোই থাকতে পারবে। নবাব এখন তোমাদেরকে যেরকম ভাবে চাকর বাকর কর্মচারী হিসেবে খাটায়, কিন্তু এই নবাবী আর থাকবে না, নবাবের পতনটা যদি আমরা করতে পারি। এবং পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা যে যুদ্ধে অবতীর্ণ হন, সেই যুদ্ধে দেখা যায় যে 50,000 তার সৈন্য ছিল, 50,000 সৈন্য ছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে 50,000 সৈন্য ছিল, কিন্তু সেই ক্ষেত্রে নবাবদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 10,000। সো এই যে 10,000 50,000 বিশাল সংখ্যা, কিন্তু দেখা যায় যে নবাবের সৈন্য যারা ছিল বা নবাবের যারা কাজ করার কথা ছিল, তারা কেউই আর ওই যুদ্ধের ময়দানে গিয়ে আর কাজ করেন। তারা ওই যে বাংলা সিনেমার মতো তাদেরকে পরবর্তীতে কি করে, তাদেরকে আগের রাতে টাকা দিয়ে কিনে ফেলে ইংরেজরা। দেখো, ঘসেটি বেগম সম্পর্কে আমরা একটু জানি। ঘসেটি বেগম হচ্ছে যে নবাব আলীবর্দী খান প্রথম কন্যা, সিরাজউদ্দৌলার খালা এবং শৌকত জঙ্গের পালক মাতা। তাহলে যদি প্রশ্ন আসে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কি, তাহলে হবে শৌকত জং। এবং তিনি বারবার চাচ্ছিলেন এই শৌকত জং যাতে নবাব হয়, এই শৌকত জং যাতে নবাবই পায়, কিন্তু পরবর্তীতে নবাব হতে পারে নাই। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা, একদম সামনের দিকে ভূমিকা পালন করেন তিনি। তবে তিনি সিরাজের নজরবন্দি ছিলেন। আমির অমাত্য, অমাত্য শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী, আমির মন্ত্রী সেনাপতি, হ্যাঁ, এদের সমর্থন আদায়ে টাকা খরচ করেন, এদের সমর্থন আদায়ে তিনি টাকা খরচ করেন এবং রাজা রাজবল্লভের সহায়তা নেন। তিনি ছিলেন উদ্যত মানে হচ্ছে বেপরোয়া, ঈর্ষাপরায়ণ এবং চক্রান্তকারী। তিনি ছিলেন চক্রান্তকারী। কেমন? ঘসেটি বেগম সম্পর্কে আমরা এগুলো জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, অভিযাত্রী বই আছে এগুলা। বলো, ঘসেটি বেগমের এই ক্যারেক্টারগুলো পরীক্ষাতে প্রশ্ন আসলে আমরা বেশি বেশি আমাদের লিখতে হবে। ওকে ওকে, ঠিক আছে। তো পরীক্ষাতে ধরো যে কোনো একটা ক্যারেক্টার, হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন তোমরা বলছো যে ভাই ঘ নাম্বার কিভাবে আসবে। এখন গ নাম্বার এবং ঘ নাম্বার সৃজনশীল প্রশ্ন যেহেতু আমরা সলভ করছি না, আমরা শুধু পাঠটা পড়তেছি, আমি তোমাদেরকে একটু বলে দিই। ঘ নাম্বারে ধরো যে উদ্দীপকের কোনো একটা চরিত্রের সাথে ধরো যে ঘসেটি বেগমের চরিত্রের মিল আছে। ধরো যে উদ্দীপকে গ নাম্বার প্রশ্ন একটা আসছে যে উদ্দীপকের
উদ্দীপকের রোকেয়া, উদ্দীপকের রোকেয়ার সাথে, উদ্দীপকের রোকেয়া, রোকেয়া বানানটা হয় নাই, আমি একটু লিখে দিই। উদ্দীপকের রোকেয়া কেমন? এখন রোকেয়ার চরিত্রে দেখা যায় রোকেয়া অনেক লোভী। রোকেয়া কি একটা লোভী চরিত্র, তার নিজের স্বার্থের জন্য সে তার স্বামীকে সে হত্যা করে, এরকম কোন একটা চরিত্র দিছে। লোভী, হত্যাকারী, তারপর ধরো যে ধূর্ত বা চালাক, হ্যাঁ, তারপর হচ্ছে যে ধরো যে বিশ্বাসঘাতক, এরকম বিশ্বাসঘাতক। সো এই যে নারী চরিত্রের সাথে তোমার বলছে যে উদ্দীপকের গ নাম্বার প্রশ্নটা করছে যে রোকেয়ার সাথে কোন নারী চরিত্র বা কোন চরিত্র তুমি সিরাজউদ্দৌলা নাটকে বা তোমার পঠিত কোন চরিত্রের সাথে এটা মিল পাও। তাহলে এখন এরকম নারী চরিত্র কাকে আমরা দেখতে পাই? লোভী, ধূর্ত, বিশ্বাসঘাতক, হ্যাঁ, তাকে আমরা দেখতে পাই ঘসেটি বেগম। তার মানে ঘসেটি বেগমের চরিত্রগুলো তুমি এখন লিখবা যে ঘসেটি বেগম ছিলেন শৌকত জঙ্গের পালক মাথা এবং সিরাজউদ্দৌলার খালা। দেখা যায় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে নবাব সিরাজের যে এই যে পতন, এই পতনের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য বা অগ্রণী যে ভূমিকাটা রেখেছিলেন সেটা হচ্ছে যে এই ঘসেটি বেগম। এবং এই ঘসেটি বেগমের চরিত্র কি ছিল? তার চারিত্রিক সমস্যা ছিল। তার কি ছিল? চারিত্রিক ত্রুটি ছিল। চারিত্রিক ত্রুটি বলতে কি, সে তার নিজের স্বামীর সাথে সে সংসার করতো না। নিজের স্বামীর সাথে সংসার না করে সে পরকিয়া করত। সে পরকিয়া করছিল কার সাথে? হুসেন কুলি খাঁর সাথে। হুসেন কুলি খাঁর সাথে সে পরকিয়া করছিল। এবং এই নারী চরিত্রটা খুব ভালো ছিল না, কিন্তু এই হুসেন কুলি খাঁর সাথে সে মানে মেলামেশা ছিল তার শারীরিক সম্পর্ক। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা এটা যখন দেখে ফেলেন বা এটা যখন প্রমাণিত হয়, তখন তাকে নজরবন্দি করে রাখছিলেন। এখন বলছে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এই উক্তিটি কার? উক্তিগুলো কার সেগুলো আমাদের জানতে হবে। এটা উমিচাঁদের উক্তি। এটা কার উক্তি? এটা উমিচাঁদের উক্তি। নাটকের মেইন কথাটা, তুমি কি ক্লাসে নতুন আসছো নাকি খাইফা আফরিন? তুমি কি প্রথম থেকে ক্লাসটা দেখছো না? আমি যেখানে বলতেছিলাম যে এটা একটা ইতিহাস নির্ভর নাটক। দেশি বিদেশি চক্রান্তের কাছে আমাদের যে পরাধীনতা, আমাদের যে পরাজয়, নবাবের যে পরাজয়, সেইটা এখানে ফুটে উঠেছে। এবং এখানে আগেই বললাম যে পর্তুগিজরা আগে আমাদের কি হইতো? পর্তুগিজরা এখানে বাণিজ্য করতো। তো পর্তুগিজরা করার পরে ভারতবর্ষের পর্তুগিজরা প্রথমে করতো, তারপর ইংরেজরা আসছে বাণিজ্য করার জন্য। এই ইংরেজরা এখানে এসে দেখতে পেল যে আমাদের নিজেদের মানুষরা অনেক বেশি বিশ্বাসঘাতক, অনেক বেশি লোভী। এই জন্য আমাদের ইংরেজরা কি করছে? আমাদের নিজেদের মানুষ যারা আছে তাদেরকে কিনে ফেলছে, টাকার বিনিময়ে কিনে ফেলছে, তাদেরকে লোভ দেখাইছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাইছে। তারপর এই যে আমাদের যে ক্ষমতা বা নবাবের যে নবাবী রাজ্য পরিচালনা, সেই পরিচালনায় তারা ভাগ বসাতে চায়। ইংরেজরা অনেক বেশি কি ছিল? চতুর ছিল, চালাক ছিল। তার পরবর্তীতে তারা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই নিজেদের মানুষদেরকে কিনে নেওয়ার মাধ্যমে লোভ এবং প্রলুব্ধ করার পর তারা একটা যুদ্ধ অবতীর্ণ হয়, যে যুদ্ধটা করেছিল পলাশীর প্রান্তরে। এবং এই পলাশীর প্রান্তরে আমাদের সর্বশেষ তৎকালীন যে নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, সেই নবাবের পতন হয়। এই পতনটাই সুন্দরভাবে এখানে বর্ণনা করছে। জাস্ট চরিত্রগুলো তোমার জানতে হবে, কেমন? তো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা, হুটহাট এসে প্রশ্ন করা যাবে না। আসো, আচ্ছা, আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। এখন তোমরা যদি মনে করো যে ভাই আমি কিছুই পড়বো না, আমি শুধু ক্লাসে আসবো আধা ঘন্টা, আমার একদম সিরাজউদ্দৌলা নাটক আমার ভিতরে গোলায় দেন, হবে না। সরি, সিরাজউদ্দৌলা নাটক তোমাদের পড়তে হবে। যদি না পড়ো তাহলে না পড়া এখানে ক্লাসে আসলে কিছুই হবে না, তোমার নাটকটা পড়তে হবে। আমি নাটকটা পড়ার পর তোমাকে এখানে কম স্লাইড না, অনেকগুলো স্লাইড আছে, আমি তোমাদেরকে ক্যারেক্টারের সাথে তোমাকে ইনফরমেশনের সাথে অ্যাড্রেস করাবো, বিভিন্ন এমসিকিউ এখানে সলভ করাবো। কিন্তু তোমার মেইন জিনিসটা করতে হবে, তোমার একদম লাইন বাই লাইন সিরাজউদ্দৌলা নাটকটা পড়তে হবে। সেটা আজকে পড়ো, কালকে পড়ো, বা আগে পড়ে থাকলে তো ওকে ফাইন। কিন্তু তুমি যদি মনে করো যে এখানে আসলে কেবল তোমাকে আমি কয়েকটা জিনিস দেখাই দিব, 10টা 15টা প্রশ্ন দিয়ে দিব, এগুলোই পরীক্ষাতে আসবে, নো, এরকম হবে না। আচ্ছা, আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকারে, দুর্গ প্রাকার মানে হচ্ছে যে প্রাঙ্গণ আর কি। এখন দুর্গ প্রাঙ্গণ বলতে কি? ওই যে যুদ্ধ করার যে প্রাঙ্গণটা, সেই দুর্গের প্রাঙ্গণে আপনি সাদা নিশান উড়িয়ে দিন। সাদা নিশান কিসের প্রতীক? সাদা নিশান হচ্ছে যে শান্তির প্রতীক বা যুদ্ধ বিরতির প্রতীক। শান্তির প্রতীক, বা এটাকে বলা হয় যুদ্ধ বিরতির প্রতীক। যুদ্ধ
বিরতির প্রতীক, যুদ্ধ বিরতির প্রতীক। এখন এই উক্তিটি কার? এই উক্তিটি এখন আমি তোমাদের কেমনে বোঝাবো যে এটা আসলে, তুমি যদি পাঠটা না পড়ো তাহলে আমি তোমাকে কেমনে বোঝাবো যে মানিক চাঁদ কে ছিল আর দুর্গ প্রাকারে সাদা নিশান উড়ানোর সংলাপটা কার ছিল? আমি ডিরেক্ট বলে দিলাম যে এই সংলাপটা ছিল উমি চাঁদের। হ্যাঁ, কিন্তু তোমার নিজের গিয়ে পড়তে হবে এই লাইনটা কোন জায়গায় আছে, কোন প্রেক্ষাপটে এটা বলা হয়েছে। বোঝা গেছে? তোমরা যদি না পড়ে যদি কেবল এইটা অনুমান করে যে এইখানে আসলে বাইরেরা সব পড়ায় দিবে, ইংলিশ পড়ায় দিবে, আইসিটি পড়ায় দিবে, না, এটা হবে না। আচ্ছা, এই যে এখানে কি আছে, মানিক চাঁদ এবং উমি চাঁদ দুইজনই হচ্ছে যে খল চরিত্র, দুজনে কি খল চরিত্র, কিংবা আমরা বলতে পারি এরা হচ্ছে যে নবাব সিরাজের বিপক্ষে, নবাব সিরাজের বিপক্ষে, নবাব সিরাজের বিপক্ষের চরিত্র, সিরাজের বিপক্ষে, নবাব সিরাজের বিপক্ষে এরা ছিল। আর পক্ষে কারা কারা ছিল আমি একটু বলি। নবাব সিরাজের পক্ষে, নবাব সিরাজের পক্ষে কারা কারা ছিল? মীর মর্দান, লিখে রাখো, মীর মর্দান, মোহনলাল, হ্যাঁ মীর মর্দান, মোহনলাল, লুৎফুন্নেসা, তার স্ত্রী লুৎফুন্নেসা, তারপর আমিনা বেগম, এরা তার, আমিনা বেগম তার মা। হ্যাঁ, এরা ছিল তার পক্ষে, আর বাকি ম্যাক্সিমামই ছিল বিপক্ষে। যুদ্ধ স্থগিত বা যুদ্ধ বিরতির প্রতীক। আসো পরবর্তীতে আমরা একটু যাই। উমিচাঁদ, উমিচাঁদ কে ছিল? এই নাটকের উমিচাঁদ হচ্ছে একটা দ্বৈত আচরণকারী। দ্বৈত আচরণ মানে হচ্ছে যে দুই দিকে সে কথা বলতো, দুই দিকেই নবাবের কাছে এসে নবাবের মতো কথা বলতো, নবাবের পক্ষে কথা বলতো, আবার ইংরেজদের কাছে গিয়ে, এখানে দুইটা পার্টি কিন্তু, একটা ইংরেজদের পার্টি আর একটা নবাবদের পার্টি। সো নবাবের কাছে এসে নবাবের ভালো সুনাম গাইতো, আর ইংরেজদের কাছে গিয়ে ইংরেজদের সুনাম গাইতো। সে নিজেকে খাদেম, হ্যাঁ খাদেম বলতে বলতে যে আসলে কি খেদমত করে এরকম আর কি, এবং দৌলতের পূজারী বলে পরিচয় দেন। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক হচ্ছে এই উমিচাঁদ। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে আর ইংরেজদের কথা নবাবের কাছে এসে বলতেন। রায়দুর্লভ তাকে বলেছেন জাহেল মূর্খ। রায়দুর্লভ তারা কি বলছিল? জাহেল মূর্খ। এই রায়দুর্লভও কিন্তু ইংরেজদের পক্ষের একটা চরিত্র, যদিও এরা সবাই নবাবের আমলের কি ছিল, নবাবের মন্ত্রী ছিল, কেউ সেনাপতি ছিল, কেউ ধরো যে অর্থের দায়িত্ব ছিল, কেউ ধরো যে আরো বিভিন্ন যে মানে মন্ত্রী বর্গ থাকেন, হ্যাঁ সভাসদ ছিলেন, এইগুলোর দায়িত্বে ছিলেন। এই রায়দুর্লভ কিন্তু নবাবের বিপক্ষের চরিত্র ছিলেন। শিখ ধর্মের অনুসারী ছিলেন কোন ব্যক্তি? সেটা হচ্ছে উমিচাঁদ। উমিচাঁদ কোথায় বাস করতেন? উমিচাঁদ লাহোর থেকে আসছিলেন। লাহোর, লাহোর কোথায় বলতো? পাকিস্তান। মিরন, মিরন হচ্ছে কে? মির্জাফরের পুত্র মিরন। এই মিরন হচ্ছে যে মির্জাফরের ছেলে, মির্জাফরের ছেলে হচ্ছে যে মিরন। তার আদেশে সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা হামদিকে হত্যা করা হয়। তাহলে সিরাজউদ্দৌলা নবাব সিরাজকে এবং মির্জা হামদিকে হত্যা করার অনুমতি কিংবা আদেশ কে দেয়? এই মিরন দেয়। মিরনের বয়স তাহলে কিরকম ছিল? মিরনের বয়স আনুমানিক 30-এর নিচে ছিল, মানে সে সিরাজের বয়স কাছাকাছি ছিল, তার বয়স সিরাজের কাছাকাছি ছিল। সন্ধির প্রতীক সাদা নিশান, হ্যাঁ লুৎফুন্নেসা, ঠিক আছে। তো দেখো পরবর্তীতে, চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র সংলাপটি রায়দুর্লভের মিরনকে উদ্দেশ্য করে এই কথাটা বলছিলেন। তোমরা প্লিজ এটা পড়ো, তোমরা পাঠটা যদি না পড়ো তাহলে সারা 2 বছর তোমরা কি করলা? 2 বছর তোমাদের মতো তো 2 বছরে যদি তুমি সিরাজউদ্দৌলা এই পাঠটা না পড়তে পারো, কত পৃষ্ঠা? 60 পৃষ্ঠা না 70 পৃষ্ঠা? তো 70 পৃষ্ঠা যদি তুমি না পড়তে পারো তাহলে তো তুমি বলো তুমি ফাঁকিবাজ একটা স্টুডেন্ট। হ্যাঁ, তুমি আসলে স্টুডেন্ট, ওই রকম স্টুডেন্ট যে স্টুডেন্টটা পরীক্ষার আগে আইসা শুধু পাস করতে চাও। কিন্তু তোমাদের যাদের টার্গেট যে এইচএসসি তে ভালো রেজাল্ট করা, বাংলা A+ পাওয়া, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ঢাকা ইউনিভার্সিটি যারা চান্স পাবে তারা কখনোই এরকম ফাঁকিবাজি করবে না। 60-70 পৃষ্ঠা এটা তোমরা পড়ে ফেলো। না পড়ে ফেলে যদি এখানে আইসা বলো যে ভাই আমার এটার মূল ভাবটা শুধু বলে দেন তাইলে হবে, নো।
মূল বাবা আমি বললে তোমার কোনো কাজে লাগবে না, তুমি চরিত্রগুলো গুলাই ফেলবা। সো 2 বছর সময়ে তোমার এখন ডিউটি কি, তোমার এখন পড়াশোনা ছাড়া তো কোনো কাজ নাই, পড়ো, বেশি বেশি পড়তে হবে। সিরাজউদ্দৌলা নাটক বলো, লাল সালু উপন্যাস বলো, সবাই পড়ে ফেলবা, মুখস্থ করার কথা বলি না, জাস্ট একবার পড়ো, এবং এর পক্ষের চরিত্র বিপক্ষের চরিত্রগুলো তোমরা খাতার মধ্যে লিপিবদ্ধ করবা, নিজেদের মতো নোট করবা। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হন। তাহলে নবাব সিরাজউদ্দৌলা কোন জায়গায় বন্দী হন? ভগবান গোলায় বন্দী হন। ভগবান গোলা নামক একটা স্থান, সেই স্থানে নবাব সিরাজকে কি করা হয়? বন্দী করা হয়। ধরো যে সবাই মারা যায়, মারা যাওয়ার এক পর্যায়ে নবাব সিরাজ ওই যুদ্ধের ময়দানে মারা যান নাই, তাকে কি করছে? আটক করে ফেলছে, বন্দী করে ফেলছে। তারপর তাকে ভগবান গোলা থেকে তাকে রাজ্যের মধ্যে আবার নিয়ে আসছে, এবং তখন একটা থুতু নিক্ষেপ, এবং প্রত্যেকেই তাকে ঘৃণা প্রদর্শন করার জন্য একটা কর্মসূচি দেয়, যেটা ওই যে ধরো যে আওয়ামী লীগ যখন পরাজয় হইল, আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগ পরাজয়িত হওয়ার পর এই আওয়ামী লীগ যখন একদিন আগেও যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, সে ছিল এই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানমন্ত্রী, কিন্তু একদিন পরেই দেখা গেছে যে তার মূর্তি, তার স্কাল্পচার, তার স্থাপনা সবগুলো কি করে ফেলছে? সবাই ভেঙে ফেলছে, সেগুলোকে মানুষ উদ্যত জনতা যারা ছিল তারা এগুলোতে ভাঙচুর করছিল, বিভিন্ন অগ্নিসংযোগ করছিল। ঠিক তেমনি ভাবে নবাব সিরাজের যখন পতন হয়, তখন নবাব সিরাজকে ভগবানগুলা থেকে বন্দী করে আবার রাজ্যে নিয়ে আসা হয়। মিরন নাচ গানে মশগুল থাকতে ভালোবাসতো, মিরন ছিল অকর্মণ্য, অপদার্থ। রায় দুর্লভ, বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে হচ্ছে এই রায় দুর্লভ। তিনি ছিলেন উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হয়, তার পদোন্নতি দেওয়া হয় না। তাহলে এই রায় দুর্লভ হচ্ছে যে সিরাজউদ্দৌলার বিপক্ষ চরিত্র, সবগুলো বিপক্ষ চরিত্র, এটা একটু ইম্পর্টেন্ট। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। অর্থ আত্মসাৎ, সে কি করছিল? টাকা মারছিল। বলো, যত বড় মুখ নয় তত বড় কথা, এই উক্তিটিকার, এটা হচ্ছে যে ক্লেটনের উক্তি, ইংরেজদের মধ্যে একজন ক্যাপ্টেন ক্লেটন। ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনকে বোঝানো হয়েছে, ব্রিটিশ সিংহ বলতে ক্লেটন, তার কিন্তু অনেক সাহসী ছিল, সে একটা যোদ্ধা ছিল। ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধ করার আদেশ চেয়েছে ওয়ালি খান। ব্রিটিশ পক্ষে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করছিল। সে একজন সাহসী যোদ্ধা, সে দেশের সাথে বেইমানি করে না, তার দেশের ব্রিটিশদের জন্য সে যুদ্ধ করছিল। ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজের ক্যাপ্টেন ছিলেন ক্লেটন। বলো, তোমরা তোমার নিজের হাতে সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইয়োর ওন ইন্টারেস্ট। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ক্লাইভ, রবার্ট ক্লাইভ এটা বলছিল যে তোমার নিজের হাতে সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইয়োর ওন ইন্টারেস্ট। তুমি যেভাবে চাও সেইভাবে সিরাজকে হত্যা করো, মানে তোমার নিজের ইচ্ছা মতো সিরাজকে মারো। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক এ পিলার্স বলতে কাকে বোঝানো হয়েছে? ইংরেজ সৈন্যদের স্ট্যান্ডিং লাইক এ পিলার্স, অর্থাৎ তারা কি করছিল? মূর্তির মতো দাঁড়াইছিল। পিলার যেরকম শক্ত থাকে এইরকম ভাবে তারা দাঁড়াইছিল। এই যে তাদের এই যে দাঁড়ানোটা, এটা একদম কে বলা হয়েছিল স্ট্যান্ডিং লাইক এ পিলার্স। তারা দেশের সাথে, তাদের ইংরেজদের সাথে তারা বেইমানি করে নাই। ইংরেজ সৈন্যদের এটা বলা হয়েছিল স্ট্যান্ডিং লাইক এ পিলার্স। পিলার যেরকম শক্ত, বা খুঁটি যেরকম শক্ত থাকে, পিলার ধাক্কা দিলে পড়ে না, নড়ে চড়ে না, এরকম ছিল। সেটা ইংরেজ সৈন্যদের কথা বলা হয়েছিল। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রবার্ট ক্লাইভ। সে ছিল অবাধ্য সন্তান, তার বাবা মায়ের অবাধ্য সন্তান, এবং এই রবার্ট ক্লাইভ হচ্ছে এই যুদ্ধের প্রধান মাস্টার মাইন্ড বা সমন্বয়ক। ঠিক আছে, আরো সহজ করে তোমাদেরকে বললাম, সমন্বয়ক। সে ছিল কি? সমন্বয়ক। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, লর্ড ক্লাইভ সম্পর্কে এবার আমরা একটু দেখব।
আমাদের মোটামুটি নাটকের শেষের দিকে লর্ড ক্লাইভের চরিত্রটা পড়লেই তোমাদের হবে। লর্ড ক্লাইভ তিনি মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন। তাহলে মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন কে? এই লর্ড বা রবার্ট ক্লাইভ। হ্যাঁ, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অন্যতম প্রধান ছিলেন এই রবার্ট ক্লাইভ এবং মির্জাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি নিজে। আহ 1774 সালে তিনি আত্মহত্যা করে মারা যান। 1774 সালে তিনি আত্মহত্যা করে মারা যান। নারায়ণ সিংকে তিনি গুলি করে হত্যা করেন। নারায়ণ সিংকে তিনি গুলি করে হত্যা করেন। আচ্ছা, সবাই উচ্চাবিলাসী, সবাই সুযোগ খুঁজছে, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? এই উক্তিটি কার? মির হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ করছে। ও দেও তাহলে। ও আচ্ছা, না আচ্ছা ঠিক আছে। তাহলে খাওয়া দাওয়া হয়েছে না সবার? আব্বুর কি তো অবস্থা? খাওয়া দাওয়া হয়েছে নি? ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। তাহলে এখন এখানে কি হবে? সবাই উচ্চাবিলাসী, সবাই সুযোগ খুঁজছে, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? বলেন, সবাই বলেন। নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। কেমন এই উক্তিটা? লাস্ট আমরা দেখিনি। এই উক্তিটা হচ্ছে যে রাজবল্লভের। কেমন? রাজবল্লভের এই উক্তি। আমরা এই পর্যন্তই রাখবো। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রগুলো আমরা আলোচনা করলাম। তোমাদেরকে আজকের ক্লাসের যে স্লাইডটা, পিডিএফটা, সেটা তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। আমাদেরকে মেসেজ দেওয়ারও প্রয়োজন নাই, আমরা তোমাদেরকে এটা দিয়ে দেবো। কেমন? সো আজকের মতো এইখানে রাখবো ইনশাল্লাহ। তোমাদের আজকে 2টা ক্লাস ছিল, সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সাল্লু উপন্যাস। শেষ পর্যন্ত যারা ছিল সবার জন্য শুভকামনা রইল। আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব অন্য কোনো একটা বাংলা প্রথম পত্রের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ঠিক আছে? আমরা এই যে চরিত্রগুলো, এগুলো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক এটাই, তোমরা নবাবের পক্ষের চরিত্রগুলো এই পাশে লিখবা, নবাবের বিপক্ষের চরিত্রগুলো এই পাশে লিখে প্রতিটা চরিত্র সম্পর্কে এইরকম ভাবে ইন্ডিভিজুয়াল আলোচনা করবা। কেমন? ইন্ডিভিজুয়াল এই চরিত্রগুলো তোমাদের কাছে নোট ডাউন করবা। সো আজকে এই পর্যন্তই। ঠিক আছে? সবাইকে শুভরাত, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।